আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআইয়ের কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার। জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই, সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই এদেশের জনগণ ১৭ বছরের নির্যাতনের শিকার। সময় থাকতেই আপনাদের হুঁশ হোক, জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনদিন তারা পিছনে হাঁটেনি। বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। পটুয়াখালী ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার সময় ৫ মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আমার প্রিয় পটুয়াখালী ১১২ বাউফল ২ আসনের যারা নির্যাতন, নির্মম হামলা মামলার শিকার হয়েও ভয়কে জয় করে ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দিয়ে তারা আমাকে বিজয় করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলি তখন আমাদেরকে এটা ভাবতে হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে আবার বিগত ১৭ বছরের কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত তাহলে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না, আমি শফিকুল ইসলাম মাসুদ আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়েই আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি, আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা খুব লজ্জিত হই মাননীয় স্পিকার, আমাদের এই বর্তমান সময়ে আমরা যদি এটা খেয়াল করি, বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নতুন করে এখন যে গণভোটের ন্যায্যতা অন্যায্যতা, সাংবিধানিক পৃষ্ঠা, লাইন, অক্ষর, দাড়িকমা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি ৩৫০ মামলা নিয়ে ৭ মাসের ব্যবধানে, আপনিও আমার ২-১টা মামলাতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, সেটা এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। আমার ৩৫০ মামলা জামিন করতে ৭ মাস সময় লেগেছে, আমার বের হতে সময় লেগেছে ৪.৫ বছর। আমি সেই ৪.৫ বছরে ৩ বার রিয়ারেস্ট হয়ে ২ বার গুম হয়েছি। আমি তখন ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল তখন তারা ১৪ দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যেই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে ১৭ বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি
পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের চেয়ে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করতে। ধন্যবাদ, আপনি 1 মিনিট পেয়েছেন। স্পিকার, আমি পরিষ্কার এই কথাটা এই জন্য বলছি, আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআর কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। আমি আমার প্রিয় বাউফলের মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই, যেই বাউফলবাসী আমার দাবি আদায়ের জন্য, আমার এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য এখানে দিয়েছে, আমি সেই অধিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার সময় 6 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি একজন নতুন পার্লামেন্টারিয়ান হিসেবে প্রথমবারের মতো এই মহান সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি বা আপনি দিয়েছেন। আমি ফরিদপুর 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য। 3টি উপজেলা, 25টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত। আমার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের যিনি সংসদ নেতা, তিনি আমাকে আমার নিজের নির্বাচনী জন্মস্থান থেকে সরিয়ে আমার পার্শ্ববর্তী এই এলাকায় আমাকে স্থানান্তর করেছিলেন, কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন। আমি তখন খুব মন খারাপ করলেও পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি তার তৎকালীন সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী ছিল। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বন্ধু গতকাল সংসদে একজন বক্তব্য রেখেছেন, আজকে একজন বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে। আমাদের বক্তব্য জুলাই সনদ নিয়ে স্পষ্ট। আমরা নির্বাচনের আগেও যা বলেছি, এখনো তাই বলছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল। জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের দায়বদ্ধতা জুলাই সনদের প্রতি, এবং এই জুলাই সনদ আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য হয়েছিল, কিন্তু জুলাই সনদের নামে আপনি সংবিধান সংস্কার আদেশ চাপিয়ে দিতে চাইলে সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। আর সেটা যদিও করতে চায়, আপনারা সংবিধান মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, সেটা আগের আমলে হলেও হতে পারে, কিন্তু এখন একটা গণতান্ত্রিক সংসদ হয়েছে, গণমানুষের নির্বাচনের মাধ্যমে হয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি, এই সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং এই সংসদের সংস্কার আপনিও চান, আমিও চাই। এই সংসদের মাধ্যমে সংস্কার হলে এই সংসদের মাধ্যমে হোক, সেটাই গণমানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, বারবার বলা হয়েছে, নির্বাচনের আগেও বলা হয়েছে, আমরা সংস্কার বিরোধী, আমরা সংস্কার চাই না, আমরা জুলাই বিরোধী। ধন্যবাদ মাননীয় সদস্য। একটু থামুন, থামুন মাননীয় সদস্য, একটু থামুন। আমাদের টাইম ফ্রেম খুব কনস্ট্রেইন, তারপর আপনাকে 2 মিনিট সময় বরাদ্দ দেওয়া হলো। আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপি কে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, বলা হয় জুলাই অগাস্ট অভ্যুত্থান, 1 মাসের অভ্যুত্থান। জুন মাসে শুরু হয়েছে, আপেল গাছের মতো আপেল গাছ লাগিয়েছি, আর অগাস্ট মাসে সেটা আপেল গাছে ফল ধরেছে, পেরেছি, খেয়েছি। বিষয়টা তা নয় মোটেও। দীর্ঘ 17 বছর অনেক অন্যায়, জুলুম, নির্যাতন,
নিপীড়ন আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অর্জিত হয়েছে। আমরা কখনো আমাদের বিরোধী দলের অবদানকে খাটো করে দেখি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তারা কথায় কথায় এও বলে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি ক্ষমতার আসার আগেই এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে নাকি মানুষ পতন চায়, অথচ এই বাংলাদেশের মানুষ 51% ভোট দিয়ে বাংলাদেশের আজকের এই সংসদ নির্বাচিত করেছে, বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা কখনো আমাদের আত্মত্যাগের কথা বলি না। বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ করেছেন, একদিকে তার মৃত্যু আর একদিকে তার অবৈধ ফ্যাসিবাদী শাসন, ফ্যাসিবাদী শাসনকে বেগম খালেদা জিয়া মেনে নেন নাই। ষড়যন্ত্র, আমরা নাকি গাদ্দার বেঈমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি কে মাইনাস করবার জন্য অন 11 থেকে। তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপি কে নিশ্চিহ্ন করে দেবার জন্য। অন 11 এর ষড়যন্ত্র, 96 সালের বেঈমানি, 86 সালের বেঈমানি, এই ইতিহাস আমরা সংসদে বলতে চাই না। মাননীয় স্পিকার, এই যে 24 সালের 29 আগস্ট আমরা যখন পন্টলে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছিলাম, তখন আমাদের প্রিয় বন্ধুরা যারা আজকে আমাদেরকে গাদ্দার আর বেঈমান বলে, তারা সেদিন ফকিরাপুলে সন্ধ্যার আগে, মাগরিব আসরের নামাজের আগে শান্তিপূর্ণ সমাবেশ করে তারা চলে গিয়েছিল। সুতরাং বেঈমানের ইতিহাস বিএনপি নাই, বিএনপি গণমানুষের। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন জয়পুরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। 6 মিনিট। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আপনি নিজেও বলেছেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জিরো টলারেন্স। আমি মনে করি আজকের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে মাননীয় স্পিকার। কারণ হলো আমাদের দেশে দুর্নীতি কারা করে, এদেরকে সত্যিকার চিহ্নিত না করলে বক্তৃতা করে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, প্রত্যেকারে আজকে বাংলাদেশে যারা দখলদারিত্ব করছে, যারা অবৈধ চাঁদাবাজি করছে, এটা বন্ধ করতে না পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের আমিরে জামাত বক্তৃতায় বলেছিলেন আমার একজন সমর্থক যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তার বিচার করব। আমিও এলাকায় বলেছি আমার একজন সমর্থক দুর্নীতি চাঁদাবাজে জড়িত হয়, পুলিশকে ধরতে হবে না, আমরা নিজেরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দিব। তাহলে এখন মাননীয় স্পিকার চিন্তা করতে হবে দুর্নীতির সাথে কারা জড়িত, অবৈধভাবে দখলদারিত্ব কাদের, অবৈধভাবে ভূমি দখল, অবৈধ টেম্পু স্টল দখল, ট্রাক স্ট্যাম্প দখল, এইভাবে তারা দখলদারিত্বের সাথে আছে, তারা ক্ষমতার ভয় দেখিয়েই করছে। এই জন্য যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে এই দখলদারিত্বের জায়গা থেকে আমাদেরকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি পারি, অবৈধ চাঁদা যদি বন্ধ করতে পারি। আমার একজন সাধারণ রিকশাওয়ালা যখন তাকে অবৈধভাবে চাঁদা দিতে হয়, যে সারাদিন পরিশ্রম করে তার রক্ত পানি করে টাকা দিয়ে যার সংসার চলে না, তাকে আবার চাঁদা দিয়ে আসতে হয়। এই চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই জুলাই সনদের উপরে। মাননীয় স্পিকার, আমরা যেই সনদের ভিত্তিতে প্রেসিডেন্টের যে আইনের ভিত্তিতে নির্বাচন করে শপথ গ্রহণ করেছি, একই আইনে আমরা সংস্কার পরিষদের শপথ নেওয়া আমরা বাধ্য। যদি এইটা না করি তাহলে আমরা প্রেসিডেন্টের একটা আইনকে মানলাম, একটা আইনকে মানলাম না। মাননীয় স্পিকার, 91 সালে জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার, আর যেন জনগণকে রাস্তায় নেমে কোনো দাবি আদায় করতে না হয়। মাননীয় স্পিকার, সময় থাকতেই আপনাদের হুঁশ হোক, জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। মাননীয় স্পিকার, এই অনুরোধ করেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। আপনার সময় 5 মিনিট।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনারেবল স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত 17 বছর ধরে বাংলাদেশের এক গুমতন্ত্র চলেছে, ফেসিবাদের নির্যাতনতন্ত্র চলেছে এবং এমন এক দুঃশাসন চলেছে যে দুঃশাসনে নামাজ পড়লেও বলা হতো জঙ্গি। সেই রকম একটা ইসলামোফোবিক সিচুয়েশন থেকে আমরা আজকে পার্লামেন্টে দাঁড়াইতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আজকে শরীফ উসমান হাদি সহকারে জুলাই অভ্যুত্থানের সেই 1400 শহীদকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। বিশেষ করে এন্টি ইন্ডিয়ান হিজমনির আমাদের সবার পরিচিত বেগম খালেদা জিয়াকে আজকে আমি থাকলে হয়তো ভালো লাগতো, তাকে আমি স্মরণ করছি, তার জন্য আমি দোয়া করতেছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জেলা থেকে এসেছি, আমার জেলার সামনে বিশেষণ যুক্ত করা হয় দারিদ্রতম জেলা, একটা মঙ্গা পীড়িত জেলা, একটা নদী ভাঙ্গন পীড়িত জেলা। মাননীয় স্পিকার, আমরা অন্য অন্য জেলা থেকে 200 বছর পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই যাদের কথা বলার জন্য আজকে আমি পার্লামেন্টে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আমার একটা উপজেলা আছে সংসদীয় আসনে, ফুলবাড়ি উপজেলা। 53 বছর নয়, 55 বছর ধরে একটা ব্রিজের অভাবে আমরা এখানে মাননীয় আমাদের যে ত্রাণ মন্ত্রী, সেই লালমনিরহাট দিয়ে ঘুরে 1.5 ঘন্টা ঘুরে আমার সেই উপজেলা যেতে হয়। মাননীয় স্পিকার, সেই বাংটুর ঘাটের মানুষে আমাদের একটা ব্রিজ দাবি। মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়িয়েছি আমার অঞ্চলের মানুষের এখনো নদী ভাঙ্গন রয়েছে। প্রতিদিন সকালে শত শত মানুষ আমার বাসায় এসে বলে আমাদের নদী ভাঙ্গন কবে দূর হবে। আমরা 12 মাস ধরে গড়ি, 9 মাস ধরে গড়ি, আর 3 মাস ধরে ভাঙে। এইরকম করে আমাদের এই অঞ্চলের মানুষের বেকারত্ব চলছে। মাননীয় স্পিকার, এই জন্য নদী ভাঙ্গনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, একটা মাত্র ট্রেন আমার অঞ্চলে, সেই ট্রেনের মাত্র 100টা সিট বরাদ্দ, কিভাবে সম্ভব একটা জেলা আমরা এগিয়ে যাবো? মাননীয় স্পিকার, আমরা শুনলাম গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য এই সরকার খুবই স্বচ্ছ, তাহলে কুড়িগ্রামের ব্যাপারে কেন 64 নম্বর অবস্থানে? মাননীয় স্পিকার, সরকারকে কিছু কথা বলতে চাই। 935 খ্রিস্টাব্দে নিজামুল মুলক তার একটা বই লিখেছিলেন সিয়াসিয়াতনামা, ওখানে উনি স্পষ্ট করে সরকারকে বার্তা করে বলেছেন শাসককে, আপনি যদি প্রকৃত ন্যায়পরায়ণ শাসক হতে চান আপনাকে নিউট্রাল, নিরপেক্ষ হতে হবে এবং আপনার দলের জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে হবে। মাননীয় স্পিকার, এইটাকে সামনে রেখে আমি 5টা কথা বলতেছি, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। 1 নম্বর, গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিরোধীদের কণ্ঠকে স্পষ্ট বয়ান দেওয়ার সুযোগ করে দেয়া। মাননীয় স্পিকার, 2 নম্বর, বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সীমানায় নয়, অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আধিপত্য বিরোধীর একটা কালচার আর বাংলাদেশি কালচার থাকা দরকার। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্যই এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, এই রিফর্মটাকে, মিশনটাকে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি চাই আপনারা এই জুলাই সনদের স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবেন। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, খুবই কষ্ট লাগে। আপনি আমাদের অভিভাবক, আপনারা দেখেন একজন চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, একজন উপজেলা চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, আমি তাদের বিরোধিতা করতেছি না, একটা জেলা চেয়ারম্যানের বসার জায়গা আছে। মাননীয় স্পিকার, আমরা সংসদ সদস্য কোনো বসার জায়গা নাই। মাননীয় স্পিকার, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না বলে দিলাম, কিন্তু দেখেন একজন এসিল্যান্ডেরও, আমি তার বিরোধী, এসিল্যান্ডেরও একটা গাড়ি আছে। আমরা সংসদ সদস্যরা আমাদের কি আছে আসলে? মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের অঞ্চলে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি পলিসি মেকিং করার জন্য একটা পিও না পাই, তাহলে আমরা কিভাবে গবেষণা করে আমার অঞ্চলের মানুষের দুর্দশা কথা বলবো? একটা বসার জায়গা তো মাননীয় স্পিকার একটা ছোটখাটো ব্যবস্থা করেন, আপনার মাধ্যমে এটা একটা দেখা দরকার। এইভাবে আমরা যা অনাথের মতো মনে হয় ঘুরে বেড়াচ্ছি। মাননীয় স্পিকার, এটা আমাদের সংসদের সব সদস্যদের চাওয়া, আমার বিশ্বাস এই বিষয়টা আপনি দেখবেন, আমার বিশ্বাস আপনি আমার অভিভাবক হিসাবে আমাদের দাবিটাকে আপনারা দেখভাল করবেন। আপনাকে শেষ করে এই কথা বলে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সংখ্যা। ধন্যবাদ মাননীয় সদস্য।